ভারতের টি-20 ওয়ার্ল্ড কাপের দলটা দেখে সত্যিই মনটা খারাপ হয়ে গেল। হার্দিক পান্ডিয়া এমন একটা প্লেয়ার যিনি এই মুহূর্তে ব্যাট এবং বল কোনো দিক দিয়ে ফর্মে নেই। রিঙ্কু সিংকে এখানে টিম ইন্ডিয়া বাদ দিয়ে গেছে। এটা সবথেকে বড় ডিসিশন এবং হার্দিক পান্ডিয়াকে নিয়ে যাওয়া মানে শিবম দুবে ম্যাচ পাচ্ছেন না। ভারতের টি-20 দলে এত প্রবলেম এবং এত রকমের জায়গা রয়েছে যেগুলো ইমপ্রুভ করা যেত যে টিম ইন্ডিয়া এবার ওয়ার্ল্ড কাপে খুব একটা ভালো পারফর্ম করবে না এরকমটা আশা করাই যায়। 2023 ওয়ার্ল্ড কাপে আমাদের বেস্ট টিম ছিল, 2022 টি-20 ওয়ার্ল্ড কাপেও আমাদের ওয়ান অফ দ্য বেস্ট টিম ছিল, কিন্তু এবারে আমরা টিমটাই নিয়ে যাচ্ছি একটা উইক টিম এবং এই টিমের তরফ থেকে খুব বিশাল কিছু এক্সপেকটেশন রাখাটা ভুল হবে। তার মেন রিজন হচ্ছে এই দলে এত প্রবলেমস রয়েছে। পুরো দলটা নিশ্চয়ই এতক্ষণ আপনারা দেখে ফেলেছেন। এবার এর মধ্যে আমি যদি দেখি ওভারঅল আমাদের এই টি-20 দলের মেন যে ওপেনিং, সেখানে রোহিত শর্মার সাথে ইয়াশস্বী জয়সওয়ালেরই থাকার কথা, বাট মাঝে রিউমার এসেছিল যে বিরাট কোহলি ওপেনিং করবেন। সো হাউএভার আমরা যদি টপ 3 এখানে ধরি, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং ইয়াশস্বী জয়সওয়াল, তার সাথে নাম্বার 4-এ আমরা দেখতে পাচ্ছি সূর্যকুমার যাদবকে। এখান পর্যন্ত টিমটা ঠিকঠাক আছে, এখানে খুব বেশি প্রশ্ন নেই। শুভমান গিল ইভেনচুয়ালি তার স্ট্রাইক রেটের প্রবলেম, ফর্মে নেই, প্লাস তিনি বেশ কয়েকটা ওয়ার্ল্ড কাপে ভালো পারফর্ম করতে পারেননি। গতবারের ওয়ার্ল্ড কাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপ, তার আগে টি-20 ওয়ার্ল্ড কাপ, কোথাও শুভমান গিলের তরফ থেকে সেই পারফরমেন্স আসছে না। তো শুভমান গিলের এখানে বাদ যাওয়াটা খুব একটা অবাক করা কিছু নয়। ঈশান কিষানের সঙ্গে বিসিসিআইয়ের প্রবলেম চলছে, তাকে ওখানে খেলানো যাবে না, এটাও খুব স্বাভাবিক। এবং জয়সওয়াল যে টাইপের ফর্মে রয়েছে মোটামুটিভাবে তাকেই নিয়ে যাবে টিম ইন্ডিয়া, এটা এক্সপেক্টেড ছিল। এবার ভারতের বোলিং ডিপার্টমেন্টের কথা যদি আমি বলি, এখানে বুমরার সাথে রাখা হয়েছে সিরাজ এবং তার সাথে আর্শদীপ সিং। এবার অনেকেরই প্রশ্নটা উঠবে যে ভাই, সিরাজ তো আইপিএলে এত রান দিচ্ছে, সেখানে কীভাবে তাকে টিম ইন্ডিয়া আমাদের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে তাকে রাখলো? না, মোহাম্মদ সিরাজ আন্তর্জাতিক ক্রিকেটে টি-20তে এতটাও খারাপ কিছু পারফর্ম তিনি করেননি। অ্যান্ড বর্তমানে আইপিএলে আমরা জানি যে আইপিএলে বোলিং করা কতটা কঠিন একটা কাজ, এবং আইপিএলের বিচারে কিন্তু সিরাজকে এখানে রাখা হয়নি। সিরাজ আমাদের প্রিমিয়ার ফাস্ট বোলার এবং তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তো এই জায়গাতে খুব একটা সারপ্রাইজের কিছু নেই। তিনি ওয়ার্ল্ড কাপের আগেও টিম ইন্ডিয়ার অংশ ছিলেন। এবার আমি যদি আর্শদীপ সিংয়ের কথা বলি, আর্শদীপ সিংকে 2023 যে মেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ, সেখানে সাইডলাইন করে দেওয়া হয়েছিল। এই জিনিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যান্ড সেখান থেকে কোথাও না কোথাও টিম ইন্ডিয়া শিক্ষা নিয়েছে এবং আর্শদীপ সিংকে এখানে আমাদের টি-20 দলে যোগদান করা হয়েছে। বাট অত্যন্ত দেখার মতো বিষয় যে 2022 টি-20 ওয়ার্ল্ড কাপেও কিন্তু আর্শদীপ সিং আমাদের এই টিমের অংশ ছিল। এবার আর্শদীপ সিংয়ের সাথে প্রবলেমটা একটাই যে তিনি একটা ভালো নতুন বল বোলার, কিন্তু পুরনো বলে বোলিংটা তিনি কিভাবে করবেন। জসপ্রীত বুমরা আমাদের ডেথ বোলার, কিন্তু জসপ্রীত বুমরা দ্য ডেথ বোলারের সাথে বোলিংটা কে করবেন, এটা একটা বড় প্রশ্ন। এখানে সবথেকে বড় যেটা আমার কাছে শকিং বলে মনে হয়েছে, সেটা হচ্ছে যে এখানে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে খলিল আহমেদ এবং তার সাথে আবেশ খানকে। আবেশ খান চলো আইপিএলে একটা বেটার পারফরমেন্স তার থেকে এসছে, খলিল আহমেদ কোন দিক দিয়ে আইপিএলে ভালো পারফর্ম করেছে, আই রিয়েলি ডু নট আন্ডারস্ট্যান্ড যে তাকে এই জায়গাতে দলে রাখা হয়েছে। যেখানে ভারতের সবথেকে বড় প্রবলেম যেটা হতে পারে সেটা অবশ্যই ডেথ বোলিং। একদিকে বুমরা থাকলেও আরেকটা এন্ডে কোনো বোলার সেরকম নেই যে ডেথ ওভারে ভালো বোলিং করতে পারবে। তো সেই জায়গায় আমার পার্সোনালি এক্সপেকটেশন ছিল নটরাজনকে এখানে সিলেক্ট করা হতে পারে, কারণ নটরাজন ফুলি ফিট এবং তিনি খুব ভালো ইয়র্কারগুলো করছেন। এই কঠিন পিচেও তিনি 4 ওভারে 40-এর উপরে যাচ্ছেন না, যেখানে 2 ওভার তিনি ডেথ ওভারে বোলিং করছেন। যেখানে ব্যাটসম্যানরা কোথাও না কোথাও 20-40 তো লাস্ট 2 ওভারে নিয়ে নেওয়া উচিত, সেখানে তিনি 4 ওভারে 40 দিচ্ছেন। অনেকটাই বেটার বোলিং নটরাজন করছে, সেই জায়গায় নটরাজনের সিলেকশন হয়নি। আবেশ খান এবং তার সাথে খলিল যাদেরকে ব্যাকআপ রাখা হয়েছে, অ্যান্ড টপ 3 যেটা দ্যাট ইজ বুমরা, সিরাজ অ্যান্ড আর্শদীপ। বোলিং ডিপার্টমেন্টে আমি এখানে অ্যাটলিস্ট আরেকটা ভালো বোলার এক্সপেক্ট করেছিলাম। আর্শদীপের জায়গায় আমি নটরাজনকে পার্সোনালি এক্সপেক্ট করেছিলাম। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর্শদীপ নতুন বলে একটা ভালো বেটার বোলার, কিন্তু পুরনো বলে ডেথ ওভারে বোলিংটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ সেখানে বড় রান যদি আসে ডেথ ওভারে 15, 18, 20 করে আসে, সেটা ভারতীয় দলের জন্য কিন্তু একটা খুবই বড় প্রবলেম হয়ে দাঁড়াতে পারে। আবার স্পিন ডিপার্টমেন্টের কথা যদি বলা হয়, এখানে জাদেজার সাথে অক্ষর প্যাটেল রয়েছেন এবং কুলদীপ যাদব এবং তার সাথে ইউজি চাহাল। না, অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এখানে ইউজি চাহালকে এখানে যোগদান করা হয়েছে ভারতীয় দলে, কিন্তু পাশাপাশি এখানে সাইডলাইন করে দেওয়া হয়েছে রবি বিষ্ণয়কে, যে মোটামুটি একটা ভালো র্যাঙ্ক হোল্ডার আমাদের টি-20 স্কোয়াডের দিক দিয়ে, তাকে সাইডলাইন করা হয়েছে। এবং যে ইউজি চাহাল একটা লম্বা সময় ধরে সিরিজগুলো খেলছিলেন কিন্তু ওয়ার্ল্ড কাপে জায়গা পাচ্ছিলেন না, তাকে এবার কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে জায়গা দেওয়া হয়েছে, যেটা কিন্তু আমার মনে হয় একটা ভালো সিদ্ধান্ত, কারণ চাহালের যে লেভেলের এক্সপিরিয়েন্স রয়েছে এটা কিন্তু আমাদের কাজে লাগবে। অ্যাট দ্য সেম টাইম কুলদীপ যাদব অসাধারণ ফর্মে রয়েছেন এবং
তাকে এই মুহূর্তে টিম ইন্ডিয়া বাদ দিয়ে যেতে পারে না কোনোভাবেই। কুলদীপ যাদব কিন্তু আমাদের একটা খুবই বড় অ্যাসেট হতে পারেন, তার যে ধরনের স্কিল রয়েছে। রবীন্দ্র জাদেজা তিনি তো থাকছেন, তাকে নিয়ে খুব বেশি কিছু বলার নেই। কিন্তু জাদেজার পাশাপাশি এখানে তার ব্যাকআপ হিসেবে রয়েছে অক্ষর পটেল। অক্ষর পটেল আমার মনে হয় না ডাইরেক্টলি প্লেইং 11-এ জায়গা পাবে, কারণ দুটো লেফট আর্ম অর্থোডক্সকে টিম ইন্ডিয়া হয়তো নিয়ে যাবে না। সো ফার্স্ট চয়েস জাদেজা, এবং তার যদি কোনো রকমের সমস্যা থাকে সেই জায়গায় অক্ষর পটেলকে এখানে দেখতে পাওয়া যাবে। এবং খুবই ইম্পর্টেন্ট যে জাদেজার জায়গায় অক্ষর পটেল রয়েছেন, কারণ জাদেজা যে ধরনের স্কিলটা নিয়ে আসেন সেটা কিন্তু কুলদীপ অথবা চাহাল এই দুজনই নিয়ে আসতে পারছেন না ব্যাটের সাথে। সেই জায়গায় জাদেজার জায়গায় কিন্তু এখানে অক্ষর পটেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল অ্যাজ এন ব্যাকআপ অপশন। এবার ভারতীয় দলের সবথেকে বড় যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ভারতীয় দলের যে ফিনিশিং ফ্যাক্টরটা রয়েছে, যে ম্যাচ ফিনিশ করার জন্য এক্স ফ্যাক্টর যেটা রয়েছে। নাও এখানে শিবম দুবেকে অ্যাড করা হয়েছে, যেটা খুবই এক্সপেক্টেড ছিল, তিনি যে ধরনের পারফরমেন্স করেছিলেন। এবং শিবম দুবের সাথে এখানে হার্দিক পান্ডিয়া রয়েছেন, এবং উইকেট কিপার হিসেবে পান্ত এবং স্যামসন। এই চারটে প্লেয়ারই ছিলেন সব থেকে বেশি আলোচনার বিষয়। সঞ্জু স্যামসন যে ধরনের পারফরমেন্স করেছেন তাকে ভারতীয় দল কোনোভাবেই বাদ দিয়ে যেতে পারে না, কারণ যে ধরনের স্ট্রাইক রেটে তিনি আইপিএলে ব্যাটিং করেছেন সত্যিই অসাধারণ। এখানে সঞ্জু স্যামসনকে দলে নেওয়া হয়েছে, ওকে, নো প্রবলেম। এর পাশাপাশি এখানে শিবম দুবেকে দলে নেওয়া হয়েছে। শিবম দুবে যে ধরনের পারফর্ম করছিলেন, তার এই পারফরমেন্সকে একদম চোখ বন্ধ করে রাখা তার প্রতি একদমই অসম্ভব ছিল। তার ভারতীয় দলে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা এমন জিনিস ছিল যেটা হতো এবং সেটা হয়েছে। সো এখানে কোনোভাবে শিবম দুবে এবং সঞ্জু স্যামসনের সিলেকশনটা নিয়ে কোনো প্রশ্ন ওঠার কথা নয়। কিন্তু এখানে সবথেকে বড় যে ডিসিশনটা রোহিত শর্মা, অজিত আগারকর এবং রাহুল দ্রাবিড়ের এই কমিটি নিয়েছে, সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়াকে দলে নেওয়া। এবার হার্দিক পান্ডিয়া এমন একটা প্লেয়ার যিনি এই মুহূর্তে ব্যাট এবং বল কোনো দিক দিয়ে ফর্মে নেই, এবং তার ব্যাটিংয়ে যে সমস্ত উইকনেস দেখা যাচ্ছে, বড় টিমগুলো তাকে ব্যাট করতে দেবে না, বড় টিমের এগেনস্টে তিনি রান করতে পারবেন না, এটা খুবই স্বাভাবিক। ছোটোখাটো টিমের এগেনস্টে যদি তিনি ব্যাটম্যান হয়তো রান করতে পারেন, বড় টিমের এগেনস্টে হার্দিক পান্ডিয়া একজন সুপার ফ্লপ হিসেবেই থাকতে চলেছেন এই টি-20 ওয়ার্ল্ড কাপে। তার সত্ত্বেও তার সিলেকশনটা হয়ে গেছে, খুবই শকিং একটা সিদ্ধান্ত। যারা ভাবছেন যে শিবম দুবে খেলবে, শিবম দুবে খেলবে না। শিবম দুবে হার্দিক পান্ডিয়ার একটা ব্যাকআপ, যেটা খুবই খুবই শকিং একটা ব্যাপার। এখানে হার্দিক পান্ডিয়াকে নিয়ে যাওয়া মানে শিবম দুবে ম্যাচ পাচ্ছেন না। এবার রোহিত শর্মা যদি হার্দিক পান্ডিয়াকে টিম থেকে বাইরে রাখতে পারেন এবং শিবম দুবেকে দলে রাখতে পারেন, এটা একটা বিশাল বড় সিদ্ধান্ত হবে যে হার্দিক পান্ডিয়াকে নিয়ে গিয়েও সেখানে খেলানো হচ্ছে না, শিবম দুবেকে খেলানো হচ্ছে। এই সিদ্ধান্তটা নেওয়ার মতো ক্ষমতা যদি রোহিত শর্মা থাকে, অবশ্যই সেটা একটা ভালো সিদ্ধান্ত হবে। আমি হার্দিক পান্ডিয়াকে কোনোভাবেই এখানে অ্যাকসেপ্ট করতে পারছি না যে হার্দিক পান্ডিয়াকে এখানে টিম ইন্ডিয়া নিয়ে গেছে। এবং এই ভারতীয় দলের সব থেকে বড় যেটা হাইলাইট বলে আমার মনে হয়, সেটা হচ্ছে রিঙ্কু সিংকে এখানে টিম ইন্ডিয়া বাদ দিয়ে গেছে। এটা সব থেকে বড় ডিসিশন এবং সব থেকে বড় ঝটকা। রিঙ্কু সিং যে এই মুহূর্তে ভারতীয় দলের সব থেকে বড় ফিনিশার, তাকে কিভাবে টিম ইন্ডিয়া এখানে ছেড়ে গেল। জাস্ট থিঙ্ক অফ আ সিচুয়েশন, আমাদের যা ব্যাটিং লাইন আপ আছে, রোহিত, বিরাট, যশস্বী সূর্যা, এরা যে ধরনের ইনিংস উপরের দিকে খেলে আসবেন, তার ফিনিশিংটা শেষ 2 ওভারে 25-28 যে রানটা, সেই রানটা করার জন্য কিন্তু রিঙ্কু সিংয়ের প্রয়োজন ছিল। রিঙ্কু সিংয়ের লাস্ট ভারতীয় দলের হয়ে যে ইনিংসটা ছিল, সেটা 39 বলে 69 রানের ইনিংস ছিল। তারপরেও রিঙ্কু সিংকে এখানে জায়গা দেওয়া হলো না। কিসের ওপর বেস করে? আইপিএলে তিনি ব্যাটিং করার সুযোগ পাচ্ছেন না, তার যে ফ্র্যাঞ্চাইজি তাকে ব্যাটিং করার অপরচুনিটি দেয়নি, কারণ তার ফ্র্যাঞ্চাইজি খুবই শক্তিশালী দল এবং তার টপ অর্ডার যে ধরনের পারফর্ম করছে, রিঙ্কু সিংকে ব্যাট করার সুযোগই দিচ্ছে না। এবং সেইটার উপর বেস করে এখানে রিঙ্কু সিংকে স্ন্যাপ করে দেওয়া হলো মেন যে 15 জনের স্কোয়াড সেখান থেকে, উইচ ইজ আ ভেরি ভেরি বিগ ডিসিশন। হার্দিক পান্ডিয়ার ক্ষমতা নেই শেষ 10 বলে 30 রান মেরে দেওয়ার। এখানে অবশ্যই রিঙ্কু সিংকে দরকার ছিল যে শেষ 2 ওভারে এখানে রানটাকে অ্যাক্সেলারেট করবে এবং ভারতকে ফিনিশিংটা দেবে। কারণটা একটা জায়গায়, জ্যাক ফ্রেজার বা উইল জ্যাক্স অথবা ট্র্যাভিস হেডের মতো প্লেয়াররা কোনোভাবেই কিন্তু ভারতীয় দলকে জায়গা দেবে না ম্যাচ জিতে নেওয়ার। তার কারণ, একটু সুযোগ পেলেই কিন্তু এই বড় হার্ড হিটারগুলো ভারতের স্কোরকে টপকে যাবে বা নিজেরা বড় স্কোর খাড়া করে দেবে, এবং সেই জায়গায় টিম ইন্ডিয়ার ফিনিশিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবং এখানে রিঙ্কু সিংকে বাদ দেওয়া একটা বিশাল বড় সেটব্যাক। কে এল রাহুলকে বাদ দিয়ে চলাটা কিন্তু এতটা বড় সিদ্ধান্ত নয়। তার মেন রিজনটা হচ্ছে কে এল রাহুল বর্তমানে যে ধরনের ফর্মে রয়েছেন, তিনি স্ট্রাইক রেট বাড়াতে গেলেই আউট হয়ে চলে আসছেন, এবং এরকমভাবে যদি চলে টিম ইন্ডিয়া কখনোই কে এল রাহুলকে নিয়ে যেত না, এবং এরকমটাই হয়েছে। শুধুমাত্র সিনিয়রিটির জন্য, শুধুমাত্র নামের জন্য কে এল রাহুলকে ইনক্লুড করা হতো, কিন্তু হয়নি। এত বড় সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, তাহলে হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে কেন এত বড় সিদ্ধান্তটা নেওয়া গেল না যে শুধুমাত্র নামের জন্য হার্দিক পান্ডিয়া টিম ইন্ডিয়াতে চলে? এবার হার্দিক পান্ডিয়াকে ভারতীয় দলে ইনক্লুড করার 1 নম্বর কারণ যেটা, সেটা হচ্ছে আমাদের যে 5 জন বোলার রয়েছে,
বুমরা, সিরাজ, আর্শদীপ এবং তার সাথে এখানে কুলদীপ যাদব থাকছেন এবং জাদেজা থাকছেন। এই 5 জন বোলারের মধ্যে যে কোনো একজনেরও যদি সামান্য কিছু ইনজুরি হয় অথবা তার দিন খারাপ যায়, বোলিং খুব খারাপ হয়, সেই জায়গাতে আমাদের এমন একটা বোলার লাগতো যে এই 5 জনের মধ্যে যে কোনো একজনের জায়গায় 2-3 ওভার বল করে দিতে পারবে। এবং সেখান থেকে আমরা যদি আমাদের লাইন আপটা দেখি, সেখানে বিরাট, রোহিত এরা কিন্তু একটা সময় একটু আধটু বোলিং করলেও বর্তমানে এক বিন্দুও তারা বোলিং করেন না। অর্থাৎ 1-2 ওভার পার করার জন্য একটা বোলারের দরকার ছিল এবং সেখানেই হার্দিক পান্ডিয়াকে টিম ইন্ডিয়া ইউজ করতে পারে, যার জন্য তাকে নেওয়া হয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে হার্দিক পান্ডিয়ার জায়গায় কিন্তু শিবম দুবেও এই কাজটা করতে পারে, বাট স্টিল শুধুমাত্র নামের জন্য এখানে হার্দিক পান্ডিয়াকে টিম ইন্ডিয়ায় রাখা হয়েছে এবং নামের জন্যই হার্দিক পান্ডিয়া হয়তো প্লেইং 11-এও খেলে যাবে, কারণ হার্দিক পান্ডিয়া একটা বড় নাম হয়ে গেছে ভাই। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এই ডিসিশনটা আমি আজকেও বলতে পারি যে হার্দিক পান্ডিয়ার ক্ষমতা নেই 10 বলে 30 রানের ফিনিশিং দেওয়ার। এবং বোলিং ডিপার্টমেন্টেও কিন্তু হার্দিক পান্ডিয়া যে ধরনের বল করছে, আন্তর্জাতিক ক্রিকেটে ছোট টিমগুলোর এগেনস্টে এগুলো চলে যায়, কিন্তু বড় টিমগুলোর এগেনস্টে চলবে না। ট্র্যাভিস হেডের সামনে হার্দিক পান্ডিয়া বল ফেলতে পারবেন না, ট্রিস্টান স্টাফসের সামনে হার্দিক পান্ডিয়া বল ফেলতে পারবেন না, উইল জ্যাক্সের সামনে হার্দিক পান্ডিয়া বল ফেলতে পারবেন না। এই যে সমস্যাগুলো রয়েছে এটা কিন্তু টিম ইন্ডিয়াকে ভীষণভাবে ভোগাবে। হার্দিক পান্ডিয়ার একটা সিলেকশন যেটা ভারতীয় দলের জন্য বিশাল বড় একটা প্রবলেম হতে চলেছে। সঞ্জু স্যামসনের সিলেকশন নিয়ে আপনারা ভাবতেই পারেন যে এখানে সঞ্জু স্যামসনের সাথে যেটা হয়েছে একদমই ভালো হয়েছে, সেই জায়গাটা অবশ্যই ডিজার্ভ করে। কিন্তু প্রবলেমটা হচ্ছে সঞ্জু স্যামসন ভারতীয় দলে জায়গা পাবেন না মোস্ট অফ দি ম্যাচেস, কারণ এখানে ভারতের একলতা চাহিদা ঋষভ পান্ত প্রত্যেকটা ম্যাচ খেলবেন, তাতে তার ফিটনেসের একটা প্রশ্ন থাকুক বা না থাকুক, এখানে ঋষভ পান্তই খেলবেন। তো সুতরাং সঞ্জু স্যামসন টিম ইন্ডিয়ায় থাকছেন না, শিবম দুবেও টিম ইন্ডিয়ায় থাকছেন না, এখানে থাকছেন হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পান্ত। হার্দিক পান্ডিয়া শুধুমাত্র নামের জন্য এখানে শিবম দুবেকে টপকে যাবে, প্রত্যেকটা ম্যাচ সে খেলবে এবং তাকে বাদ দেওয়ার মতো সিদ্ধান্তটা রোহিত শর্মা যদি নিতে পারে সেটা একটা ব্যাপার, আদারওয়াইজ এখানে কিছু বলার নেই। এবার ওভারঅল যদি আমরা ভারতের এই টিমটাকে দেখি, তাহলে এখানে সব থেকে বড় যেটা প্রবলেম দেখা যাচ্ছে, 1 নম্বর ফিনিশিং, হার্দিক পান্ডিয়ার ক্ষমতা নেই ম্যাচকে ফিনিশ করি, এবং 2 নম্বর হচ্ছে ভারতের যে পেস বোলিং লাইন আপ, এখানে ডেথ ওভারের কিন্তু একটা সমস্যা রয়েছে। বুমরা ছাড়া আমাদের ডেথ ওভারের বোলিং করার মতো আর বোলার নেই। আর্শদীপ অথবা সিরাজ তারা কিন্তু কোনোভাবেই খুব ভালো ডেথ বোলার মোটেই নন। অর্থাৎ ডেথ বোলিংয়ে ভারতের সমস্যা রয়েছে, ফিনিশিংয়ে ভারতের সমস্যা রয়েছে, ব্যাটিং ডিপার্টমেন্টে অবশ্যই এখানে একটা শক্তিশালী ব্যাটিং লাইন আপ আমরা দেখতে পাচ্ছি। তবে এই যে দুটো জায়গাতে ভারত এমনভাবে মার খাবে যে এই T20 টুর্নামেন্টে খুব বেশি কিছু ভারতীয় দল থেকে এক্সপেকটেশন রাখা আমার মনে হচ্ছে ভুল হবে। এই দল নিয়ে আপনার কি মনে হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, এবং কোন প্লেয়ার আপনার মনে হয় এই T20 দলে জায়গা ডিজার্ভ করে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। কিছু প্লেয়ার এমন ছিল যারা এই দলে জায়গা পায়নি, যেমন মায়াঙ্ক যাদব। অনেকে এক্সপেক্ট করেছিলেন মায়াঙ্ক যাদব এই দলে জায়গা পেয়ে যাবেন, বাট আমি তাদেরকে বলতে চাইবো অ্যাজ আ ফ্যান হিসেবে আপনি মায়াঙ্ক যাদবকে সাপোর্ট করতেই পারেন, কিন্তু T20 ওয়ার্ল্ড কাপে কোনো একটা বোলারের ডেবিউ হবে এটা কিন্তু অত্যন্ত এর চান্স খুবই কম। সো মায়াঙ্ক যাদবের সিলেকশনটা হবে না, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। পাশাপাশি রিয়ান পারাগও কিন্তু কখনো সেভাবে টিম ইন্ডিয়াতে খেলেননি, তো এবার ডাইরেক্ট তাকে গিয়ে ওয়ার্ল্ড কাপ দলে খেলানো হবে ইন্ডিয়ার দলে, এটার চান্সও খুব কমই ছিল। তো এই সিলেকশনগুলো হওয়ার ছিল না, হয়ওনি। অ্যাজ আ ফ্যান হিসেবে আপনি এটাকে সাপোর্ট করতেই পারেন, বাট এই সিলেকশনগুলো হওয়ার ছিল না। তবে যে সিলেকশনটা হওয়ার ছিল সেটা ছিল রিঙ্কু সিংয়ের, যে সিলেকশনটা হওয়ার ছিল না সেটা হার্দিক পান্ডিয়ার। তো এই ডিসিশনগুলো অত্যন্ত দেখার মতো বিষয় যে এই উইকনেসগুলো নিয়ে টিম ইন্ডিয়া কীভাবে পারফর্ম করবে। আমার মনে হয় টিম ইন্ডিয়া বড় যে সমস্ত দলগুলো রয়েছে তার সামনে ভীষণভাবে স্ট্রাগল করবে। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, এই দলগুলোর সামনে টিম ইন্ডিয়া যদি স্ট্রাগল করে আমি খুব একটা অবাক হব না, কারণ ভারতীয় দল নিজেদের টিমটা কিন্তু প্রপারলি এখানে সেট করতে পারেননি। এবং আমি আরেকবার বলছি, ফিনিশিংয়ের জায়গাটায় লাস্ট 2 ওভারে 10 বলে 30-35 এই যে রানটা, এটা ভীষণ ইম্পর্টেন্ট হবে, এবং এই জায়গাতে হার্দিক পান্ডিয়া ফিনিশ করতে পারবেন না। রিঙ্কু সিংয়ের এখানে অবভিয়াসলি দরকার ছিল, যেটা টিম ইন্ডিয়া করেনি।